আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকালের ক্লাসে আমরা আজকেও সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকে সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছিলাম সিআরপিসির 173 ধারা। সিআরপিসির 173 ধারাটা কি, আমরা প্রশ্ন আকারে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে পরীক্ষায় প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? পুলিশ রিপোর্ট বলতে কি বোঝেন? এক। দ্বিতীয়ত, চার্জশিট কাকে বলে? এরপরে প্রশ্ন আসে, চূড়ান্ত রিপোর্ট কি? এরপরে যে প্রশ্নগুলো আসে, যে কি বর্ধিত তদন্ত বলতে কি বোঝেন? এরপরে কি প্রশ্ন আসে, মামলা কখন পুনরুজ্জীবিত করা যায়? এই সবগুলো কিন্তু সিআরপিসির 173 ধারাতে আছে। এবারে একটা এমসিকিউতে একটা প্রশ্ন চলে আসছিল যে এজাহারের কপি অভিযুক্ত ব্যক্তি পাবে কি পাবে না। এটা আমি নিজেই ভুল একটা বলেছিলাম যে না, সে পাবে না। আসলে আমারটাও ঠিক, যারা উত্তর দিয়েছে সেটাও ঠিক। সিআরপিসির 173 ধারা কি বলেছে? সিআরপিসির 173-এর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে, 173। সাড়ে হ্যাঁ, হ্যাঁ, সাড়ে স্যার একশো হ্যাঁ, তিয়াত্তরে 173-এর 4-এ বলা আছে, যদি অভিযুক্ত ব্যক্তি আবেদন করেন তাহলে তদন্ত বা বিচার শুরু হইবার পূর্বে তাকে এই সিআরপিসি 173 ধারা অনুযায়ী যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে তার একটা কপি সরবরাহ করা যাবে। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট যদি বিশেষ কোনো কারণে বিনামূল্যে উহা সরবরাহ করার উপযুক্ত মনে না করেন, তাহলে এর জন্য খরচ প্রদান করতে হবে। আমি যে কথাটা বলছিলাম আমারটাই সঠিক। মিস্টার মনির, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন না। বলছে যে তাকে তার আবেদন করলে তার অনুলিপি দেয়া যাবে, তবে ম্যাজিস্ট্রেট যদি খরচ চায় তাহলে টাকা কিন্তু দিতে হবে। তার মানে কি, সার্টিফাইড কপি নিতে গেলে সরকারি কিছু বিধি অনুযায়ী টাকা জমা দিতে হয়। আপনি থানার অফিসার, এই পুলিশ রিপোর্টের একটা কপি আপনার অভিযুক্ত ব্যক্তি চাইলেও আপনি তাকে দিবেন, এটার কোনো সুযোগ নাই। কাছে কাছে আমারটাই সঠিক। আদালতের ভাষা বোঝা বড় কঠিন। বোঝা গেছে মনির? আবার পরে দেখো, প্রশ্নটা আসছিল যে এই পুলিশ রিপোর্ট, এই পুলিশ রিপোর্টের কপি বা চার্জশিটের কপি কি অভিযুক্ত ব্যক্তি পেতে পারে? এক্ষেত্রে কি বলা আছে? আমি বলেছিলাম যে আদালতের অনুমতি নিয়ে সার্টিফাইড কপি পেতে পারে, আদালতের অনুমতি নিয়ে। একজন বলছে যে না, সে আবেদন করলেই দেওয়া যাবে। সে তো আবেদন করবে, আমি ইচ্ছা করে তো দেবো না যে তুমি নিয়ে তোমার বাড়ি চলে যাও। তাহলে কথাটা কি আছে? যদি অভিযুক্ত ব্যক্তি আবেদন করে তাহলে তদন্ত বা বিচার শুরু হইবার পূর্বে কি, তদন্ত বা বিচার শুরু হইবার পূর্বে তাকে এই ধারা অনুসারে প্রেরিত রিপোর্টের অনুলিপি সরবরাহ করতে হবে। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট কোনো বিশেষ কারণে বিনামূল্যে উহা সরবরাহ করা উপযুক্ত মনে না করলে এর খরচ তাকে বহন করতে হবে। মানে হলো এটাই। যাক, আমরা শুরু করলাম। আমাদের নতুন সংযোজন যেটা হয়েছে, এটাতে আমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে। 173-এর অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন। এখানে কি বলা আছে? যদি কখনো প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বলতে কি বুঝেন, কেন এই তদন্ত প্রতিবেদন প্রদান করতে হয়? সিআরপিসির 173-এর আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে যে আহ যদি কোনো কারণে একটা চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়, সেই চূড়ান্ত রিপোর্ট পুনরায় চূড়ান্ত রিপোর্টে আহ, থেকে যাকে বাদ দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে পুনরায় অভিযুক্ত করা যায় কিনা। আমরা একটু পড়ে নেই। 173-এর কথে বলা আছে যে এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, এই অধ্যায়ের অধীন কোন মামলার তদন্ত সমাপ্ত হওয়ার পূর্বে সংশ্লিষ্ট তদন্তের তত্ত্বাবধায়ক পুলিশ ও কমিশনার, জেলা পুলিশ সুপার, সমমর্যাদার কোনো কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে উক্ত মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কিত একটি অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবেন।
এখন এই প্রশ্নটা কিরকম হতে পারে? মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনার নিকটে একটা ডাকাতি মামলা তদন্তাধীন আছে। আপনি কি আপনি কি আপনার মামলা তদন্তের নিষ্পত্তি করার পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে বাধ্য? এখন কিন্তু তুমি বাধ্য, একেবারে সরাসরি বাধ্য। কি মনের, আমার কথা বোঝা গেছে? বিষয়টি হলো, আগে যেরকম ছিল এমি, মেমো অফ এভিডেন্স, এমি কি সকল মামলার জি ক্ষেত্রে স্যার। দাখিল করতে হয়? এমি কি সকল মামলার ক্ষেত্রে দাখিল করতে হয়? কি মনের, মনের শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। উত্তর দাও না কেন? উত্তর তো দিতে হবে। আসলে আমি কি মনে কি রেখে, মনের, রাশেদ শুনতে পাচ্ছ? স্যার বলুন। জি স্যার শুনতে পাচ্ছি। কি নেটওয়ার্কে কোনো সমস্যা করে কিনা? মাঝে মাঝে করে স্যার। গতকাল রাতে ভালোই ডিস্টার্ব। না তো শোনা যাচ্ছে তো স্যার। এখন শোনা যাচ্ছে। না, মাঝে মাঝে করলে তো বিপদ। আচ্ছা যাক, আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, সিআরপিসি এর 173-এর ক, এখানে কি বলা আছে? 173-এর কতে বলা আছে যে একজন পুলিশ কর্মকর্তা যিনি মামলা তদন্ত করতেছেন, তিনি তার মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বে, অর্থাৎ তার মামলা নিষ্পত্তি করার পূর্বে, মামলার বিস্তারিত প্রতিবেদন সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। সিআরপিসির 173-এর ক। একটা কথা বলি তোমার, এই নতুন বউ আসলে কিন্তু সবাই দেখতে যায়, কালা, সাদা, লম্বা কিংবা সুন্দরী যে হোক না কেন, সবাই দেখতে যায়। আর তো কারণটা কি জানো? আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা যখন হয়, প্রথম প্রথম এই প্রশ্নগুলো আসে কি জন্য? জানে যে সবাই এগুলো পড়তে পারেনি। যারা একটু মেধা আছে, যারা কিনা আইন সম্পর্কে যাদের একটু জ্ঞান আছে, তারা এগুলো পারবে। এই জন্য তোমাদের প্রত্যেকেরই উচিত এই সংশোধনী যেগুলো, সেগুলোর উপরে একেবারে বিশেষ নজর রাখা। আমার কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে দুইয়ে কি বলা আছে? যদি নির্ধারিত অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন হতে প্রতীয়মান হয় যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই, তাহলে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সমমর্যাদার তত্ত্বাবধায়ক কর্মকর্তা, তদন্ত কর্মকর্তাকে উক্ত প্রতিবেদনটি ম্যাজিস্ট্রেট বা নালিশটি দাখিল করতে নির্দেশ দিতে পারবেন। তার মানে কি, তোমার চাই তদন্তকারী কর্মকর্তার উপরে কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটাই হলো মূল বিষয়। কে, বেলাল হোসেন? স্যার এখানে ওই যে 73-এর কর উইদিন ব্র্যাকেটে 2 যেটা বলছে সেটাই প্রয়োগ হবে আর কি স্যার। আমি সেটা বলছি না, তবে মানে টোটালটাই 173-এর ক, 1, 2, 3, এখানে যেটা আছে সবগুলো তদন্তকারী কর্মকর্তার উপরে একটা কি চাপ প্রয়োগ, কিংবা ক্ষমতা তদন্তকারী প্রয়োগ করতে পারবে। কর্মকর্তার উপরে হস্তক্ষেপ, এছাড়া তো আর কিছু নাই। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যাতে যা ইচ্ছে তাই করতে না পারে, সে লক্ষ্যে এটা হয়েছে। এটা যে কোনো র্যাঙ্কের হোক না কেন, তোমরা জেনে রাখবে, এটা এগুলো প্রশ্ন আসবে। বিশেষ করে ইন্সপেক্টরশিপে প্রশ্ন এসে বসে আছে। এগুলো প্রশ্ন আমাদেরকে একেবারে খুব খেয়াল করে দেখতে হবে। তারপরেও এই প্রশ্নগুলো, এটার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ একজন তদন্তকারী কর্মকর্তা তিনি মামলা নিষ্পত্তির পূর্বে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোন কোন বিষয়গুলো অবগত করবেন, বা তদন্তকারী কর্মকর্তার তদন্তের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কোন ধরনের তদারকি করতে পারবেন বা হস্তক্ষেপ করতে পারবেন, এটি হলো সিআরপিসির 173-এর ক ধারায় উল্লেখ করা আছে। যে নতুন জিনিস, এটা একটু মুখস্থ হতে সময় লাগবে, তারপরে চেষ্টা করবো। আমরা ক্ষতে আসি, যেমন, হ্যাঁ বলো, কিছু বলবা আওলাদ? না স্যার। আচ্ছা, আমরা যেমন আগে মনে করতাম যে প্যানেল, সিআরপিসি তে রুজুকৃত মামলা, অর্থাৎ মামলা তদন্ত সময়সীমা, যেমন বিভিন্ন আইনে মামলা তদন্ত সময়সীমা আছে, সিআরপিসি তেও কিন্তু একটা বিষয় ছিল। মামলা কি ছিল? মামলার 120 দিন কি ছিল, আছে না এখনো 160? 120 দিন। আচ্ছা, এখন তিনশো আমি কোন, উনচল্লিশের কথা। হ্যাঁ, 339-এর ক্ষয় ছিল। না না না, কি 369, 167।
167 কি ছিল? 120 দিন। এখন ওটা দরকার নেই, এখন বলছে কি তদন্ত সময়সীমা বিধান। এখন মামলা তদন্তের সময়সীমা নির্ধারণ করেছে সিআরপিসি 173-এর খতে কি বলা আছে? 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। এটা আমাদের প্রয়োজনে আমরা এখানে অনেকগুলো বলা আছে, দেখো আপনি একটু হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা, ভালো করে বুঝে নাও, সারা জীবন পড়ছো একরকম, আপনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বা চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা। আপনি আপনার মামলা তদন্ত কাজ যথাসময়ে সমাপ্ত করতে ব্যর্থ হয়েছেন, বা যদি কোনো পুলিশ সদস্য অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে যদি ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্ত সমাপ্ত করতে না পারেন, তার শাস্তির বিধান কি? এবারে কিন্তু শাস্তির জন্য আনা হয়েছে। এটা কি জানা আছে তোমাদের মনের? সাথে সাথে উত্তর দেবা। স্যার, জি স্যার। সঠিক স্যার, আইনে নিয়ে আইছে। তাহলে এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে তোমাদের এগুলো ধরাই দিচ্ছি, আর তোমরা বলবা যে স্যার আমাদেরকে শোনো। একটা কথা মনে রাখবা, উইথ বুক উইদাউট বুক মোটামুটি দুটো মিলে 3, 15, 45, তোমার 45টা প্রশ্ন দুইটা মিলে। অর্থাৎ একটাতে যদি 15 পর্যন্ত 15 থাকে তাহলে 30টা, 30টা প্রশ্ন তোমাকে তো পড়তেই হবে। অর্থাৎ তোমার 30টা প্রশ্ন আসবে, এবং 30টা প্রশ্নের জন্য তোমাকে কিন্তু কম হলেও 300 প্রশ্ন তোমাকে জানতে হবে। তার মানে একটা পরীক্ষায় 15 প্রশ্ন আসে না। এখানে কিন্তু সব আইনের প্রশ্ন আসে না। এই জন্য তোমাকে তোমার ভিতরে সন্দেহ আনতে হবে যে এটা মনে হয় আসতে পারে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এখন এখানে কি বললো ভালো করে দেখি আমরা। 173-এর খতে বলা আছে উক্ত বিলম্বের তদন্তকারী কর্মকর্তা অযোগ্যতা, অর্থাৎ আমরা যেটা সবসময় উল্লেখ করি যে ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে তিনি যদি তার মামলা তদন্ত করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে শাস্তির বিধান আছে কি? শোনো, জি স্যার। যদি অস্ত্র আইনের কথা উল্লেখ করা থাকে তাহলে আলাদা ধারা যাবে, যদি নারী শিশুর কথা উল্লেখ করা থাকে তাহলে আলাদা ধারা যাবে। কিন্তু এখানে যখন কোনো আইনের কথা উল্লেখ করা থাকবে না, তখন মনে করতে হবে সিআরপিসি। একটা কথা মনে রাখবো, আমি আবার একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে কে কে ক্ষমতাবান? মহান আল্লাহ পাক। অর্থাৎ যার কেউ নাই তার আছে আল্লাহ। আর যে আসামির বা যে যে ফরিয়াদের কেউ নাই, তার আছে পুলিশ। মহান আল্লাহ পাক মারা গেলে বিচার করবেন কবরে, আর পুলিশ বিচার করবেন মামলা তদন্তকালে, আর আদালত বিচার করবেন কোর্টে বসে। পুলিশকে কিন্তু অনেক বড় ক্ষমতা দেয়া আছে একজন ব্যক্তির ভবিষ্যৎ আহ নির্ধারণের ক্ষেত্রে। তো জেনে রাখবা সেই পুলিশকে অনেক কিছু জানতে হবে। সে পুলিশ যতটুকু পড়াশোনা করুক না কেন, পুলিশকে জানতে হবে। না জানলে পুলিশ কখনোই পুলিশিং করতে পারবে না। একটা থানার মধ্যে 10 জন যদি সাব ইন্সপেক্টর থাকে, 3 জন খুব ভালো কাজ জানে, একজন ইচ্ছা করেই কাজ করে না, আর কয়েকজন থাকে ধরো মরো খাও, আর কয়েকজন আছে চাপাবাজ, গল্পতে উড়াই দিয়ে দেবে, কিন্তু প্রকৃতপক্ষে কাগজ কলম বোঝার অবস্থা খুবই কম। তারাও কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিয়েছে। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিয়ে প্রমোশন নেওয়া আর আইন সম্পর্কে ধারণা করা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। এই জন্যই প্রত্যেকটা পরীক্ষার্থীর একটা প্রশ্ন সম্পর্কে সন্দেহ সৃষ্টি করতে হবে, এটা মনে হয় আসতে পারে। তাহলে আমরা দেখেছি এতদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তে বিলম্ব করেছেন তার শাস্তির বিধান আছে, যদি একজন সাক্ষীকে যথাযথভাবে যাচাই না করে অভিযোগপত্র দাখিল করেছেন তার শাস্তির বিধান আছে। তো এগুলো যদি প্রশ্ন এসে থাকে, এটা যেহেতু নতুন সংযুক্ত হয়েছে, এটাও আসতে পারে। কারণ ধারণা একটাই, এখনো অনেকে বই কেনে নাই, এবং এটাই তার প্রমাণ। এমসিকিউ পরীক্ষাতে সংশোধনীর থেকে 3টা প্রশ্ন আসছে। কয়টা আসছে সংশোধনের থেকে তোমাদের? এএসআই থেকে সাব ইন্সপেক্টর মনের 3-4টার মতো আসছে স্যার। সংশোধনের থেকে আসছে, তারপরে ওদেরও স্যার, আসছে কনস্টেবল থেকে এএসআই, তাদেরও অলরেডি চলে আসছে। কে এত ছিল না? আর অন্য কিছু ছিল না?
এইরকম এই প্রশ্নগুলো আসবেই। এরপরে আমরা আসি সিআরপিসির 174 ধারা, যেটা আজকের আলোচনার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। 174 ধারা, সিআরপিসির 174 ধারার বক্তব্যটা কি? অপমৃত্যু বলতে কি বোঝেন? অস্বাভাবিক মৃত্যু কাকে বলে? কোন কোন ক্ষেত্রে অপমৃত্যুর মামলা রুজু হয়? সুরতহাল বলতে কি বুঝেন? একটা সুরতহালে কি কি বিষয়ে উল্লেখ থাকে? অপমৃত্যুর মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। সিআরপিসির 174 ধারায় অনেকগুলো বিষয় চলে আসে। তাহলে অপমৃত্যু কাকে বলে? এই যে আমরা বিভিন্ন সময় বলি যে স্যার, পিআরবি কি আসলে আমরা দেব না? হ্যাঁ, এখন আমরা পিআরবি দেব। যেমন সিআরপিসির 154 ধারায় এজাহারের সাথে পিআরবি দিয়েছি 243, এই 174-এর সাথে পিআরবি দেব 299। তাহলে অপমৃত্যু কাকে বলে? আমরা প্রথমেই ধারা দিয়ে শুরু করব। আমরা কি লিখবো? যে সিআরপিসির 174 পিআরবি 299 বিধি অনুযায়ী অপমৃত্যু বলতে বোঝায় স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যু সংঘটিত হয় তাহাই অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু। আমার কথা কি বোঝা যায়? কি সামেদুল, আমার কথা শুনতে পারো? তোমরা ভেবো না যে তোমাদের প্রশ্ন না, এটা কিন্তু তোমাদেরও প্রশ্ন। এখন শুনতেছি। আর ওইটা নাই, ওই এটিএসআই পরীক্ষা দিবা কি পরীক্ষা দিবে ওইটা না। এখন হলো তোমাকে জানতে হবে কর্তৃপক্ষ মনে করে, যেমন আমি আমি ক্লাস নিচ্ছি, আমি মনে করি তোমরা আমার চেয়েও বেশি জানবা, কিন্তু আসলে তোমরা কতটুকু জানো এই মূল্যায়নটা আমি তোমাদেরকে করি না। এটাই বাস্তবতা। যখন আমি টেনিস খেলি সারা বাংলাদেশে, যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘুরি, তখন মনে করি যে আমার পার্টনার সে মানে আমার চেয়েও ভালো খেলবে, কিন্তু আসলে অতটা পারা যায় না। এই জন্যই তোমাকে কর্তৃপক্ষ প্রশ্ন করার সময় মনে করবে যে না, এ তো প্রমোশন পাবে। এই জন্য তোমাদের প্রশ্ন আসে যে ওই খতিয়ান রেজিস্টারের কোন ঘরে কি উল্লেখ করা থাকে, যেটা টিএসআই এটিএসআই, কারণ ওরা ওই রাস্তাঘাট থেকে যদি থানায় কখনো অসিটচি হয়, বুঝো নাই? কাছে কাছে কর্তৃপক্ষ যেহেতু মনে করে তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। হুম, কাজে কাজে এটা তোমাদেরও জানার প্রয়োজন। আচ্ছা, তাহলে অপমৃত্যু অস্বাভাবিক মৃত্যু দুটো একই জিনিস, ভালো কথা। সুরতহাল বলতে কি বুঝেন? তুমি আন্দাজি করলে হাত থেকে কি কি মাথা থেকে পা পর্যন্ত ইত্যাদি এগুলো না, আমরা লিখবো সুরতহাল। সুরতহাল, আমরা বলি না যা সুরত সে আবার এখানে আসছে, আমরা কথা প্রসঙ্গে বলি না সিহারা। হাল মানে কি? এটা কি বানালি? অবস্থান। ভালো কথা। তাহলে কি হলো? আমরা এটা বলবো যে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির দেহের অবস্থান সম্পর্কে যে প্রতিবেদন, যে বর্ণনা লিপিবদ্ধ করা হয়, এটি সুরতহাল। সিআরপিসির 174, পিআরবি 299। বেশি লেখা লাগে না, বেশি লিখতে হয় না। কর্তৃপক্ষ তোমাদের শত্রু না যে স্যার এখানে কি 5 নম্বর দিবে, তুমি কি নাম্বার দিবে এখানে। আমি তো বলি নাই কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মামলা বা অপমৃত্যু সংঘটিত হয়ে থাকে। তাহলে না দিতাম যে আগুনে পুড়ে, পানিতে ডুবে, জলে ডুবে, কিংবা বিষ পানে, কিংবা গলায় রশি দিয়ে। আমি তো সেটা বলি নাই। আমি কি বলেছি? সুরত হাল। সুরত মানে চেহারা, হাল মানে অবস্থা। তার মানে কি? কার অবস্থান? মৃত ব্যক্তির। কোন মৃত ব্যক্তি? যার মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রশ্ন আসে না কোন ব্যক্তির চোরথাল করার প্রয়োজন নাই? কোন মৃত ব্যক্তির চোরথাল প্রতিবেদন প্রস্তুত করার প্রয়োজন নাই? ওই ব্যক্তির প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে যেটা মারা গেছে। তাহলে অস্বাভাবিকভাবে মারা গেলে তার চোরথাল প্রতিবেদন প্রস্তুত করতে হয়। তাহলে চোরথাল প্রতিবেদনে কি প্রস্তুত করতে হয়? চোরথাল প্রতিবেদন প্রস্তুত করতে হয়। তার চোরথাল কাকে বলে? আমি কিন্তু বলি নাই যে একটা চোরথাল প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ থাকে, সেটা কিন্তু আমি বলি নাই। তাহলে বা কি কি কারণে এই চোরথাল প্রস্তুত করতে হয় তাও কিন্তু আমি লিখে বলি নাই। সে কারণে আমাকে কি করতে হবে? আমি যতটুকু আমার লেখা প্রয়োজন সেটা আমাকে লিখতে হবে এই সুরতহাল সম্পর্কে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে একটা সুরতহাল প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ থাকে? প্রশ্ন আসলো একটা সুরতহাল প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ থাকে। আমরা কি করি? এই বিষয়টা না বুঝে আমরা পুরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ফেলি। আমরা করি না কি? এরকম হয়? একটু বলতে পারবে তোমরা কেউ?
হয় স্যার, হয় এরকম হয় স্যার। হ্যাঁ বাবারে, বিপদে আছি, কারেন্ট চলে গেছে। আমার এখানে গাড়ি চলে গেছে। ভিডিও করতে পারবো, ভালো লাগবে। যাই হোক, যতক্ষণ পারি আর কি, আইপিএল যতক্ষণ চলে। যাই হোক, তো যে বিষয়টা বলছি যে সুরথাল, সুরথালে কি কি বিষয় উল্লেখ থাকে, তাহলে মনে করতে হবে সুরথাল প্রতিবেদন প্রস্তুত করতে বলে নাই, বলেছে একটা সুরথালে কি কি বিষয় উল্লেখ থাকে। তার মানে কি, যে ব্যক্তি মারা গেছে তার নাম, বয়স, গোত্র, ঠিকানা, পিতার নাম, এটা উল্লেখ থাকে। আপনি একজন পুলিশ অফিসার, আপনি যে সুরতাল প্রস্তুত করতে গেছেন, গেলে আপনি কোন ক্ষমতা বলে গেছেন, জিডি মূলে না সূত্র, অর্থাৎ সূত্র সেটা উল্লেখ করা থাকে। এরপর কি থাকে, আপনি পুলিশ অফিসার, আপনার নাম কি, কাকে নিয়ে আপনি সুরতাল করার জন্য কতটা সময় সেখানে উপস্থিত হলেন, কার সম্মুখে লাশটা হেফাজতে নিয়ে আপনি এই সুরতাল প্রতিবেদন প্রস্তুত শুরু করলেন, এবং সুরতাল প্রতিবেদনে প্রস্তুতকালে এই মৃত ব্যক্তির শরীরে কি কি চিহ্ন পেলেন, এটাই উল্লেখ করা থাকে সুরতাল প্রতিবেদনে। এরপর কোন সাক্ষীদের সম্মুখে সুরতাল লাশটি ওলটপালট করে আপনি দেখলেন, এবং লাশ সম্পর্কে আপনার মতামত কি। এরপরে কার মাধ্যমে লাশটি আপনি হাসপাতাল মর্গে প্রেরণ করলেন, এটাই সুরতাল প্রতিবেদনে উল্লেখ করা থাকে। কিন্তু তার মানে এই নয় যে আপনি পুরোপুরি একটা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা, এখন এই জায়গায় একটা প্রশ্ন আমরা যদি দেই, সিআরপিসির 174-3 ধারা, পুলিশ কি বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারেন? এটার ক্ষমতা পুলিশের আছে কিনা বিনা ময়না তদন্তে? হ্যাঁ, সিআরপিসির 174-3 ধারায় উল্লেখ করা আছে, পুলিশ বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারেন। হস্তান্তর বলতে কি, তিনি কিন্তু বলতে পারবেন না যে তুমি কবর দিয়ে দাও, তুমি পোড়াই ফেলো, এটা পুলিশের বলার ক্ষমতা নেই। অর্থাৎ সৎকার করার দায়িত্ব পুলিশের নয়। পুলিশ কি করবেন, তুমি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করলো না, দুঃখিত, তুমি হাসপাতাল মর্গে পাঠাইলে না, এটা তোমার বিষয়, কিন্তু তুমি বলতে পারবে না যে লাশটাকে আপনার দেরি না করে তাড়াতাড়ি কবর দিয়ে ফেলেন, এটার কোনো সুযোগ নেই। এবং এই সংক্রান্তে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে নির্দেশনা আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাশ কবরস্থ করার অনুমতি দিলাম, এটা পুলিশে লেখার সুযোগ নেই। এটা কি তোমরা জানো যারা আছো এখানে? জি স্যার। পুলিশ বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারবেন, বিনা ময়না তদন্তে, কিন্তু কবরস্থ করার আদেশ দিতে পারবেন না। এটা কি জানো তোমরা? আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে আপনি অফিসার ইনচার্জের নির্দেশে বা আপনার থানাধীন একটি অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গেছেন, আপনার থানা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, আবহাওয়ার অবস্থা ভালো নয়, আপনার এই মৃত ব্যক্তির মৃত্যুর সম্পর্কে কেউ কোনো দ্বিমত পোষণ করছে না, আপনি এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ না করে তার আত্মীয় স্বজন নিকট হস্তান্তর করছেন, আপনার আইনগত বৈধতা আছে কিনা। আসলে সিআরপিসির 174-3 সেখানে স্পষ্ট করা বলা আছে, যদি মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকে হাসপাতাল মর্গে পাঠাবেন। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে, সন্দেহ না থাকলে তো পাঠাবো না। আচ্ছা, ভালো কথা। আবার এখানে বলছেন যদি আপনি মনে করেন, যদি আপনি মনে করেন যে আবহাওয়ার কারণে এটি নষ্ট হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যেতে পারে, বা এটা অনেক দূরের পথ, এখানে এই পোস্টমর্টেম করলে তেমন কোনো ফলাফল পাওয়া যাবে না, তাহলে বলছে যে আপনাকে এটার কি, আপনাকে এই লাশটা মর্গে প্রেরণ করার প্রয়োজন নাই। এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই 174 সম্পর্কে কারো কোনো মন্তব্য আছে? আছে কোনো মন্তব্য? সময় না একেবারে কম তো। না স্যার। আরেকটা প্রশ্ন, অপমৃত্যু বলতে কি বোঝেন, অপমৃত্যু মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। অপমৃত্যু স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যুটা হয়, এটাই অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু। প্রথম ধারা দিয়ে শুরু করব, সিআরপিসির 174, পিআরবি 299 গেল। এরপরে তদন্ত পদ্ধতি আমরা প্রথমে লিখবো, অপমৃত্যু সংক্রান্তে প্রথমত সিআরপিসির 174, পিআরবি 299 বিধি অনুযায়ী থানায় একটা অপমৃত্যুর মামলা রুজু হতে হবে। ঠিক আছে, প্রথম মামলা রেকর্ড হলো, এরপর কি হলো, আপনাকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। এটার আবার কোনো ধারা টারা নেই, তবে ভাইব না যে 156 এটা ধারা।
আপনার মামলার তদন্তকারী কর্মকর্তা আপনাকে নিয়োগ করা হলো কি অপমৃত্যু মামলার। আপনি এরপর কি করবেন? সঙ্গীয় ফোর্স, কাগজ কার্বন সহ কোথায় যাবেন? ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করবেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত ব্যক্তিদের সম্মুখে লাশটা আপনি হেফাজতে নেবেন। এরপর সাক্ষীদের উপস্থিতিতে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে মৃত ব্যক্তির দেহটি মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য সঙ্গীয় ফোর্সের মাধ্যমে লাশ চালান বই, মফস্বল চিঠি সহ হাসপাতাল মর্গে প্রেরণ করবেন। থানায় চলে আসবেন, বিস্তারিত জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন। আপনার দায়িত্ব শেষ। আপনাকে কে বলছে আমি এটা করব, আঞ্জুমানে পাঠাই দেবো, এ করব সে করব? ঘোড়ার ডিম করবেন আপনি। আপনি যতদিন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আসে নাই আপনি অপেক্ষা করবেন, আপনাকে ফালাই রাখবে ওই থানায়। অনেক ক্ষেত্রে অপমৃত্যুর ঘটনা বিষ সংক্রান্তে যেগুলো ভিসেরার প্রয়োজনে 5 বছরও রিপোর্ট আসে নাই, 5 বছর আপনাকে ওই থানায় বসায় রাখবে নাকি? আপনাকে কি বলছে? তদন্ত পদ্ধতি, অর্থাৎ কি পদ্ধতি অনুসরণ করে আপনি এটা তদন্ত করবেন সেটাই বলেছে। তাহলে আপনার কি হবে? প্রথমে তো মামলাটা রেকর্ড হতে হবে। রেকর্ড হয়ে না আপনার নামে দিল, আপনি সঙ্গীয় ফোর্স কার্বন টার্বন সহ সেখানে গেলেন, যার পর লাস্টে আপনি হেফাজতে নেবেন, সুরতল প্রতিবেদন আপনি প্রস্তুত করবেন। প্রস্তুত করার পর আপনি কি করবেন? মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আপনি তো আপনার সুরতলে মন্তব্য লিখছেন তার শরীরে এই আঘাতের চিহ্ন আছে, ইহাতে প্রতীয়মান হয় যে এই কারণে তার মৃত্যু ঘটেছে। তথাপিও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য হাসপাতাল মর্গে কনস্টেবল অমুকের মাধ্যমে প্রেরণ করলাম, আপনি সবকিছু আপনি করবেন। তো এখানে যে আমি ওই আঞ্জুমান মফিতুলে দেব, বসে থাকবো, যদি পোস্টমর্টম রিপোর্টে আসে যে এটার হত্যা মামলা রেকর্ড করব যদি কেউ খুন করে থাকে, এগুলো কি আপনাকে জানতে চাইছে কি? উত্তর চাইতো, সবার উত্তর লাগবে। না না স্যার। স্যার। আমরা ধিক্কার জানাই যারা এগুলো ব্যবহার করে, এদেরকে আমরা বয়কট করব। অবশ্যই স্যার। কারণ কারণ বয়কট আমাদের করবো। প্রশ্ন যেটা চাই আমরা সেই উত্তরটা দিই না। কি আলমগীর ঠিক আছে আমার কথা, না নাই ভুল? না স্যার, ঠিক আছে স্যার। আর ঠিক আমাদের আছে স্যার। হবিগঞ্জের লোকেরা ওনারা একটু বুঝুক আগে যে তারা কতটুকু আইনের বিষয়গুলো সঠিক মনে করতেছে। আমার বক্তব্যটা বই না না মিলালে হবে না। গেল। এবং এখানে আরেকটা ঠিক প্রশ্ন স্যার, আসে, সঠিক। খুব ভালো আরেকটা বলতেছি স্যার। প্রশ্ন আসে। শোনো বাবা, প্রত্যেকটা ধারাতে 8-9টা প্রশ্ন আসে, এই জন্য বেশি পড়া লাগে না। যেমন এখানে প্রশ্ন আসে, একটি অপমৃত্যুর ঘটনা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়? একটা অপমৃত্যুর ঘটনা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়, বা অস্বাভাবিক মৃত্যু কখন খুনের মামলায় কি রূপান্তরিত হয়, নাকি তাই না? কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন অনেকে বলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গেলে তাই কি হয়? কোনটা হবে? আমরা লিখবো আর এখানে পোস্টমর্টম রিপোর্টে যদি good, সেটা এটাই ব্যাখ্যা সত্যি করা কথা। হয়েছে। আমরা আমরা কি লিখবো জানো? একটা অপমৃত্যু সংক্রান্ত ঘটনা তখনই হত্যা মামলায় রূপান্তরিত হয় যখন কিনা এই অপমৃত্যু ঘটনার তদন্তকারী কর্মকর্তা দেখতে পারেন যে পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয়েছে এটি আত্মহত্যা না, এটি হত্যা। বিষয়টা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। আর কেউ যদি বলে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, একটা অপমৃত্যু গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে দেখলেন যে এটা আত্মহত্যা না, এটি হত্যা, তো তখন তো আপনি তখনই মামলা নিলেন, তো রূপান্তরিত হইলো না। কথাটা কি বুঝতে পারছো আমার? আপনি একজন সাব ইন্সপেক্টর, গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এরকম একটা নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে দেখতে পেলেন যে আসলে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। কি করবেন? আপনার করণীয় কি? আপনি কি মার্ডার কেস নেবেন? নো। আঘাতের চিহ্ন থাকলে আপনি আপনার তদন্ত প্রতিবেদনে, অর্থাৎ সুরতহাল প্রতিবেদনে এই তদন্তের চিহ্নগুলো, তার আঘাতের চিহ্নগুলো উল্লেখ করবেন। তার মানে এই নয় যে আপনি বাদ দিয়ে মার্ডার কেস নেবেন, যেহেতু প্রথমে বলা আছে অপমৃত্যু ঘটনার তদন্তকালে। বিষয়টা ক্লিয়ার? এগুলো বুঝতে হবে। তাহলে এই অপমৃত্যুর ঘটনা কখন হত্যা মামলায় রূপান্তরিত হয়? তখনই হয় যখন কিনা পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়। পাওয়ার পর কি করবে? পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে দেখলেন যে আসলে এটা আত্মহত্যা না হত্যা,
তারপরে তো আপনি একটা মামলা রেকর্ড করবেন। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। এই মামলার বাদী হবে কে? তদন্তকারী কর্মকর্তা নিজেই। বলে না পুলিশ বাদী কেস, এটাকেই বলা হয় সুমোটো মামলা। আর সুমোটো মামলা এই নয় যে আমি ধরলাম 2 বোতল ফেন্সিডিল এনে হাত দিয়ে দিলাম। কথাটা ক্লিয়ার? জি স্যার। একটা পরীক্ষার প্রশ্ন চলে আসে এখান থেকে, আর একটা অন্য কোনো বিষয় থাকে। যেমন সঠিক প্রশ্ন স্যার। আসছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? পরীক্ষার প্রশ্নের খাতার মধ্যে লেখা থাকে না, প্রশ্নের মধ্যে লেখা থাকে না, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল কি, সুরতহাল প্রতিবেদনের সাথে পোস্টমর্টম রিপোর্টের গরমিল পরিলক্ষিত হলো। তার মানে এখন পুলিশ কি করবেন, উপরে কিন্তু লেখা আছে পুলিশ অফিসার কি করবেন। তো কোথায় উল্লেখ করা আছে, কোথায় উল্লেখ করা আছে? মার্ক দিছে 10। স্যার, এটুক লেখায় কি 10 মার্ক দিবে? তোমারে কি আরো কিছু বাড়াই দিব নাকি ওখানে লেখা? তোমাকে বুঝতে হবে, এটাই তোমার একটা মেধার যাচাই। তোমাকে লিখতে হবে পিআরবি 306 খতে উল্লেখ করা আছে পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত সুরতহাল প্রতিবেদন, হাসপাতালের চিকিৎসক কর্তৃক পোস্টমর্টম রিপোর্ট, এর সাথে যদি গরমিল পরিলক্ষিত হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য সিভিল সার্জন বরাবরই প্রেরণ করবেন। বিষয়টা ক্লিয়ার? কি উত্তর দিতে হবে তো? আমার জি হবিগঞ্জ স্যার। পার্টি উত্তর দেয় না কেন? জি স্যার। সঠিক স্যার, ক্লিয়ার স্যার। কি হবিগঞ্জের লোকজন উত্তর না দিলে কেমনে হবে? তার মানেটা আমরা উত্তর তাহলে কি লিখবো? এরপরে আমরা কি লিখবো? প্রথমে মানে উপরে লেখা আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, দিয়ে আসলো 1 নম্বর প্রশ্ন যে সুরতহাল প্রতিবেদনের সাথে পোস্টমর্টম রিপোর্টের গরমিল পরিলক্ষিত হলো। তাহলে কি লিখবো? আমরা লিখবো পিআরবি 306 খতে উল্লেখ করা আছে পোস্টমর্টেম রিপোর্টের সাথে সুরতহাল প্রতিবেদনের গরমিল হলে বিষয়টি নিষ্পত্তি করানোর লক্ষ্যে কার কাছে পাঠাবো? সিভিল সার্জন বরাবরে প্রেরণ করতে হবে। আমি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে যখন দেখব যে হাসপাতালের চিকিৎসক কর্তৃক পোস্টমর্টম রিপোর্ট এবং আমার কর্তৃক প্রস্তুতকৃত সুরতহাল রিপোর্টের গরমিল পরিলক্ষিত হয়েছে, আমি বিষয়টি নিষ্পত্তির জন্য সিভিল সার্জন বরাবরে উভয় রিপোর্ট প্রেরণ করব। এটাই হলো আমার প্রশ্নের উত্তর। তার মানে 174-এ আমরা অনেকগুলো জানতে পারলাম, তাই না? জি স্যার। আচ্ছা, সুরতহাল, এই সুরতহাল প্রতিবেদনের বিষয়টি যদি আমরা বুঝি, আবার অনেক সময় আসে গলায় রশি দিয়ে আত্মহত্যার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন, গলায় রশি দিয়ে, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ছাদ থেকে পড়ে, সবগুলো কাহিনী প্রায় একই রকম, শুধু শরীরের যে উপসর্গগুলো এটা ভিন্ন ভিন্ন। কাজে কাজে এই সূত্র, মৃত ব্যক্তির নাম, ঠিকানা কিংবা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু সব একই আছে। কারো কোনো মন্তব্য আছে 174 সম্পর্কে? কোনো মন্তব্য আছে? কে? রূপা, রূপার কোনো মন্তব্য আছে? রূপা সব রান্না বাড়া করতেছে সকালবেলা, বুঝতে পারছো না, অফিস যাবে তো। স্যার হ্যাঁ বলো, রাশিদ কিছু বলার আছে? স্যার যদি প্রশ্নে বলে যে কি শ্রদ্ধাল প্রতিবেদন প্রস্তুত করুন। তাহলে পুরোপুরি শ্রোতাল প্রস্তুত করতে হবে। কথাটা বুঝতে পারছো? আর যদি উল্লেখ থাকে যে শ্রোতাল প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ থাকে, তাহলে শ্রোতালে যে লেখাগুলো লেখবা এটা ক্রমিক অনুযায়ী এই বিষয়গুলো উল্লেখ থাকে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমাদের সময় যেহেতু নাই, আমরা চলে যাচ্ছি 175 ধারা। কি বলা আছে? আপনি অপমৃত্যু সংক্রান্তে শ্রোতার প্রতিবেদন প্রস্তুতকালে জানতে পারলেন এই অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে জনৈক ক কিছু জানে, আপনার করণীয় কি? অর্থাৎ সিআরপিসির 175 ধারায় বলেছে পুলিশ সাক্ষী তলব করতে পারবেন। কোন সাক্ষী? এটাকে চুরি মামলার সাক্ষী না,
বলছে যে অপমৃত্যুর ঘটনা আপনি তদন্ত করতেছেন, এই অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে কোনো ব্যক্তি কিছু জানেন, তাকে আপনি নোটিশ করতে পারবেন সিআরপিসির 175 ধারা অনুযায়ী। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? স্যার বুঝতে পারছি স্যার। প্রশ্ন হলো, বুঝতে আবার পারছি স্যার। এখানে আরেকটা প্রশ্ন আসি, যেটা কিনা আমাদের এই এই রিলেটেড, কিন্তু এই আইনের নয়। সেটা কি? সেটি সেটি হলো, লেখা থাকলো কার কি অপরাধ ব্যাখ্যা দিন, দিয়ে দেখলো 1 নম্বর প্রশ্ন দিল, ক নামক পুলিশ অফিসার গলায় রশি দিয়ে আত্মহত্যার ছুড়োথাল প্রতিবেদন প্রস্তুতকালে তিনি জানতে পারলেন খ নামক ব্যক্তি এই মৃত ব্যক্তির সম্পর্কে কিছু জানেন। উক্ত পুলিশ অফিসার যথাযথভাবে তার সম্মুখে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা সত্ত্বেও উক্ত ব্যক্তি উপস্থিত হয় নাই। এখন কি লিখবো? উপরতে বলা আছে তার অপরাধ কি, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সিআরপিসির 175 ধারায় উল্লেখ করা আছে, অপমৃত্যুর ঘটনা তদন্ত স- তদন্ত সম্পন্নকারী তদন্তকারী কর্মকর্তা এই ঘটনা সম্পর্কে অবগত আছেন, এ ধরনের ব্যক্তিকে তার সম্মুখে এসে বক্তব্য দেওয়ার জন্য বা যে ঘটনা প্রকাশ করার জন্য নোটিশ করতে পারেন। যদি কোনো ব্যক্তি পুলিশের যুক্তিসঙ্গত কারণে নোটিশ পেয়েও পুলিশের নিকট হাজির না হন, তাহলে তার অপরাধটা কত দাঁড়ায়? প্যানাল কোডের 174 স্যার। 174 স্যার। 174। 174, যদিও 175 পড়ালাম, 174-এর কথাটা আমরা আসলাম, যে প্রশ্নগুলো এরকম আসে। দীপঙ্কর, তুমি সরাসরি কথা বলবা, এই লেখালেখির দরকার নেই, মেসেজ টেসেজ কেউ দেখে না। হ্যাঁ, এটা। এখন আমরা চলে আসি সিআরপিসির 176 ধারা। পুলিশ হেফাজতে মৃত্যু হলে সুরতাল প্রতিবেদন কে প্রস্তুত করবেন? প্রধান মিস্ত্রি স্যার। ম্যাজিস্ট্রেট স্যার, সিআরপিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। 176 একে ম্যাজিস্ট্রেট স্যার। বলা আছে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন। একটা কথা একটু বলে নেই, যে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার পারেন, একটা হলো পুলিশ অফিসার, একটা হলো ম্যাজিস্ট্রেট, এনারা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে পারেন। ভালো কথা। ও, আমি আরেকটু কথা বলি নেই, যেহেতু 174টা চলে যাচ্ছে। প্রশ্ন আসছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, যদিও এটা অন্য আইনের। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? বান্দরবন প্রশ্নটা ঠিক এভাবেই আসছিল। যদি তোমাদের প্রশ্ন দেয়া হয় যে অপমৃত্যুর ঘটনা 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করতে না পারলে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি, তিনি তো এসএডি দাখিল করবেন বা কেস ডায়েরি দাখিল করবেন, এটাই তো বিধান আছে। কিন্তু প্রশ্নটা এরকম আসছিল যে বান্দরবান শহরের একটা গভীর অরণ্যে দুইটা পরিবার বসবাস করেন, একের বান্দরবান শহরের উঁচা টিলায়। তো তার মধ্যে সেখানে একটা অপমৃত্যুর ঘটনা ঘটেছে। অপমৃত্যুর ঘটনা ঘটলে একজন পুলিশ অফিসার সেখানে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে গেছেন। তো সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে যাওয়ার পর তিনি কিন্তু 24 ঘন্টার মধ্যে তার সেখান থেকে আর ফেরত আসতে পারেন নাই। এটা হলো প্রশ্ন। তাহলে তিনি কি করবেন? খুব স্বল্প উত্তর, উক্ত তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ সুরতাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, তিনি যেহেতু 24 ঘন্টা অতিক্রান্ত করেছেন, তিনি পিআরবি 299 গণায়টা অনুযায়ী কেস ডায়েরি দাখিল জি স্যার, করবেন। গরুর গো। কেস ডায়েরি দাখিল করবেন। কত সুন্দর প্রশ্ন! তো একটা প্রশ্ন পড়তে গেলে আরেকটা প্রশ্ন চলে আসে বলে বলি, আবার তোমরা বলো না স্যার এখানে পড়ায় আবার ওখানে গেলেন। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্নের বিষয়। হ্যাঁ, বিষয়টা অনেকেই জানে না, কারণ পড়ে নাই, সবাই খালি পড়ছে কথা নেই বার্তা নেই, 302 302, আর কিছু বোঝে না। যেমন এখানে আরেকটা প্রশ্ন আমরা চলে আসি, এটা কয়েকদিন পরে যাব কিনা জানি না, আমরা একটু আলোচনা করে নিই। সেটা কি? সেটি হলো পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশের করণীয় কি? পুলিশ হেফাজতে মৃত্যু হলে পুলিশের করণীয় কি? দেখো, আমরা অনেকগুলো লিখি, জিডি করব এই ধারা অনুযায়ী। ওই মিয়া, জিডি যে ধারাগুলো দিচ্ছ তোমার লিখতে গেছে নাকি এগুলা? তুমি লিখতে পারো বিষয়টি আমি থানার সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্তি করব, এটা তুমি লিখতে পারো।
এখন তোমার করণীয় কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, নিজের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করব, ছবি তুলবো, ক্রাইম সিন করব, সাক্ষী নেব, কত কিছু করব। ঘোড়ার ডিম করছে, সঠিক উত্তর হয় নাই। তাহলে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন, এটি উল্লেখ করা আছে কোথায়? 302 খ। 302 এর খ। 302 খ স্যার। বিআরবি 302 এর খতে আমরা শুরু করব। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটি বিআরবি 302 এর খ বিধিতে উল্লেখ করা আছে। এক, মৃত্যুর কারণ সম্পর্কে, দুঃখিত, মৃত্যুর সংবাদ সংক্রান্তে পুলিশ অফিসার দ্রুততার সাথে কাকে জানাবেন? ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। এরপর কি করবেন? ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত তিনি নিজেই সিআরপিসির 174 ধারা অনুযায়ী শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করবেন। যখন আপনি শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করবেন, আপনি কি সাক্ষী ছাড়া করতে পারবেন? না স্যার। তো আপনার প্রশ্নের উত্তর কিন্তু ওখানেই লেখা আছে। আপনি কি করবেন? সাক্ষীর নাম লিখবো, শব্দ গোষ্ঠী লিখবো, কিভাবে কি হয়েছে, ক্যামেরা ছবি তুলবো। ওই মিয়া, মূলত হলো পুলিশ হেফাজতে একজন ব্যক্তি মারা গেলে পুলিশ কি কি কার্যক্রম গ্রহণ করবে সেটাই জানতে চাচ্ছে। এরপর কি করবেন? আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আপনি বড়জন লিখতে পারেন, ম্যাজিস্ট্রেট আসলে তিনি যখন সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন, আমি তার সুরতাল প্রতিবেদনে তাকে সাহায্য করব। এরপরে উনি মার্ডার কেস দিবেন, এটা দিবেন, ওটা দিবেন, হাসপাতাল, এটা এত কিছু তো নাই। আপনার করণীয় কি? যখন আপনাকে একটা জিনিস বোঝেন, একসাথে সাব ইন্সপেক্টর গেছে, ওসি সাহেব গেছেন, এএসআই গেছেন। এখন এএসআই হঠাৎ করে ওখানে মাতব্বর, এএসআই সিসির ইনচার্জ, কিন্তু হঠাৎ করে ওসি সাহেব চলে গেছে, এএসআই মাতব্বরি কি এখন চলবে আর? না স্যার, চলবে না স্যার। কি তোমাদের কি মনে হয়? না হ্যাঁ, স্যার। আইনে কি বলে আমরা, তাই না? কারণ সিআরপিসির বলা আছে না, 551-তে কি বলা আছে? যে অফিসার ইনচার্জ যে ক্ষমতা প্রয়োগ করেন, তার সিনিয়র কর্মকর্তাগণ তথা উপস্থিত থাকলে এই ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন, তাই বলা আছে না? জি স্যার, বলা আছে স্যার। তো পুলিশ হেফাজতে মারা গেলে আপনি যখন ম্যাজিস্ট্রেটকে জানাবেন, ম্যাজিস্ট্রেট আসলে আপনার আর কিছু করার আছে? কিছু কইতে পারবেন? না স্যার। তো এমসিকিউ চলে আসে, সুরতাল প্রতিবেদন কে প্রস্তুত করবেন পুলিশ হেফাজতে মারা গেলে? তা তখন তো বলা লাগতো যে না, ম্যাজিস্ট্রেট তো করবে করবে, পুলিশও একেবারে কইরা টইরা এগুলো করবে। পুলিশ করতে পারবে কি জন্য? ম্যাজিস্ট্রেটকে সাহায্য করা। কারণ এই সিআরপিসি যখন প্রণীত হয়েছে, দেখা গেল, আমি অন্য কিছু বলি না, ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা ছিল, ওখানে 2 দিন লাগতো যাইতে। তার মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখন নয় রাস্তাঘাট করছে শুনছি আমি। তো এরকম বিষয়, মনে করো রংপুর জেলা ছিল, রংপুর জেলা যখন ছিল, রংপুর জেলা যখন লালমনিরহাট জেলা, এই লালমনিরহাট জেলা কিন্তু রংপুর জেলার অন্তর্গত ছিল। এখন রংপুর থেকে পাটগ্রাম যোগাযোগ ব্যবস্থা এত বাদ ছিল না। পুলিশ যাইতো কিসে? টাট্টু ঘোড়ায়। পুলিশ যাইতো কিসে? বাইসাইকেলে। লাশ পাঠাইতো কিসে? গরুর গাড়িতে। এই জন্যই এইগুলো উল্লেখ করা ছিল যে এত দূরের রাস্তা, এই লাস্টে যদি ধাক্কা খেয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, দেখা গেল 2 দিন পরে তুমি সংবাদ পেয়েছো, তা এমনি তো লাশ পচা শুরু হয়েছে। এই জন্য এগুলো তৈরি করা হয়েছিল। এগুলো আর পরবর্তীতে সংশোধন করা হয়নি। আমার কথাটা বুঝতে পারছো? তো জিনিসটা হলো এরকমই, যে পুলিশ হেফাজতে মারা গেলে পুলিশ কি ব্যবস্থা নেবেন স্পষ্ট করে পিআরবি 302 এর খতে উল্লেখ করা আছে। অথচ 302 এর ক্ষয়ের কথাগুলো না লিখে ঊর্ধ্বতন অফিসারকে জানাবো 150, 120, গুপ্তচর নিয়োগ করবো 125, মানে যেগুলো কোনো আইন নাই, কোনো ধারা নাই, কোনো কাজ নাই। বিষয়টা ক্লিয়ার দেবঙ্কর? দেবঙ্কর দাস, শোনা যায় কি? কারো মন্তব্য আছে এ সম্পর্কে? না স্যার। আচ্ছা, না স্যার। এখন খালি প্রশ্ন আসছে, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে কে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন? একজন ব্যক্তি মেসের বাবুর্চি, সে পুলিশের মেসে থাকে, পুলিশ লাইনের ভিতরে সে মারা গেছে, এর সুরতহাল প্রতিবেদন কে প্রস্তুত করবেন? ক্ষমতার ম্যাজিস্ট্রেট করবে স্যার। স্টেট করবেন, ম্যাজিস্ট্রেট করবেন, এটা খেয়াল রাখবা। এখন আমরা চলে আসি সিআরপিসির 176-2।
পুলিশ কি কবর থেকে লাশ উত্তোলন করতে পারেন? না, সুযোগ নেই। তাহলে কি আসে প্রশ্ন, যে লাশ কবরস্থ করা হয়েছে তা তোলার বিধান কি? যে লাশ কবরস্থ করা হয়েছে সেটা কি তোলা যায়? সিআরপিসির 176-2 বলা আছে যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, এই মৃত ব্যক্তির মৃত্যু নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, সেক্ষেত্রে এই লাশটি কবর থেকে উত্তোলন করা যায়। জেনে রাখবে এর সাথে কোনো এই পিআরবি পুলিশ আইন কোনো কিছু না। কেরা জানি কি কি দিয়ে রাখে এটার সাথে, সাইফুল? টিআরবি পিন দেয়। ওরা জানে না তাই, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে কবর থেকে লাশ উত্তোলন করা হলো, এই শোনো, একই প্রশ্ন ঘুরিয়ে দেয়, তোমাকে নতুন করে পাহাড় সমতুল্য কোনো প্রশ্ন দেওয়ার সুযোগ নেই। তখন 176-2 প্রশ্ন কি আসলো, এরকম ঘটনায় আসছিল, জনকে চকিদার একটা পাহাড়ে বসবাস করেন। চকিদার সেখানে আত্মহত্যা করেছে মর্মে তার পরিবার পরিজন কবরস্থ করেছে। কয়েকদিন পর তার সন্তান এসে জানায় যে সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে তার লাশ কবরস্থ করা হয়েছে। এ ধরনের ঘটনায় করণীয় কি? যারা জানবে না, ওসি সাহেব থানার অফিসার ইনচার্জের নিকট অবগত করেন এই বিষয়টা। এখন অফিসার ইনচার্জের করণীয় কি? যারা বুঝবে না তারা বলবে মার্ডার কেস নিয়ে নি, তাই না? কি সাইফুল? জি স্যার। যারা বুঝবে না তারা বলবে মার্ডার কেস নিয়ে নি, যেহেতু বলছে যে না, গলায় রশি দিয়ে মারে নাই, মরে নাই, সে তাকে মারা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সিআরপিসির 176-2 ধারায় উল্লেখ করা আছে যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, সেই লাশ সম্পর্কে বা সেই মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে যদি সন্দেহের সৃষ্টি হয়, তাহলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মৃতদেহটি কবর থেকে উত্তোলন করে পরীক্ষা নিরীক্ষার আয়োজন করতে পারেন। আমি যদি জানতে পারি যে মৃতদেহ কবরস্থ করা হয়েছে মৃত ব্যক্তির, এটি আত্মহত্যা নয় হত্যা, তাহলে এই মৃত ব্যক্তির মৃতদেহটি কবর থেকে উত্তোলনের জন্য ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করব। এর বাইরে আর কিছু নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখতে হবে। এখন যদি প্রশ্ন আসে পুলিশ কি কবর থেকে লাশ উঠাইতে পারে, এটা 100 জন পুলিশ সদস্যের মধ্যে মোটামুটি 94-95 জনে বলতে পারবে হ্যাঁ কবর থেকে এরকম করে। 176-2, কিন্তু প্রশ্ন যে আসলে অন্যরকম, কোন চৌকিদার মারা গেল গহীন অরণ্যে, মানুষজন নাই, কিন্তু সেখানে একজনকে হত্যা করা হয়েছে, কিন্তু আত্মহত্যা চালিয়ে দিয়ে তাকে লাশটা কবরস্থ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল যে না, তাকে হত্যা করা হয়েছে, এক্ষেত্রে করণীয় কি? তার মানে কি, তোমার সময়টাকে ব্যয় করার জন্য এই যে তোমাদের এমসিকিউ তে প্রশ্নগুলো আসে, ঘুরাইতে 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 যায়, এটা কি অনেকগুলো উত্তর কিন্তু ছোট্ট। কারণটা কি? তোমার সময়টা যাতে নষ্ট হয়, তোমার ধৈর্য পরীক্ষা করা হয়। কি আমার কথা কি বুঝতে পারছো তো, না বোঝো নাই? কিছু বলার আছে কারো?